নচিদা আমার সঙ্গে আমার কথা শুনে গান গেয়েছেন, নচিদার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। কবিতা লেখা আমি বহুবার ছাড়তে চেয়েছি। আমি যে সময় থেকে লিখতে শুরু করেছি তখন আমি অনুপ্রেরণা বানান কোনখানে দন্তন্য কোনখানে মূর্ধন্য জানতাম না। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দ্য মুখোপাধ্যায়, যাকে সবাই হয়তো আমরা চিনি কবি বা লিরিসিস্ট হিসাবে, কিন্তু পেশায় তিনি ডাক্তার। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। চলুন শুরু করব। লেখালেখির শুরুটা কিভাবে? তোমাকে তুমিই বলছি সবচেয়ে বড় কথা, কারণ তোমাকে এত ছোট বয়স থেকে দেখেছি। যখন তুমি সাংবাদিকতা পড়ছো সেই সময় তুমি তোমাদের প্রজেক্ট সেই অনুযায়ী তোমার সঙ্গে আমার আলাপ হয়েছিল, তো যে কারণে তোমাকে আর ফর্মালিটি করে আপনি বলছি না। আমি লিখছি মূলত আমার 10 বছর বয়স থেকে। তখন আমরা যখন খুব ছোট, সেই সময় আমাদের তো এত মোবাইল বা ইত্যাদি ছিল না। আমাদের বিভিন্ন রকমের ম্যাগাজিন বাড়িতে নিয়ে আসা হতো, সবাই প্রায় কিছু না কিছু পড়তো। তো সুখ তারাতে একটা লেখা দেখে আমার মনে হলো, আচ্ছা এইভাবে কবিতা লেখে, এটা তো খুব সোজা। তো আমি লিখতে শুরু করি। এবার ফলে যা হয় আর কি, মানে লিখতে গিয়ে বোঝা যায় খুব একদম গেঁড়ে গুলিয়ে একদম যাতা অবস্থা। তো সেটা নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছি, কেউ পাত্তা দিচ্ছে না। তো বাবা একটা লেখার শেষ জায়গাটায় দাঁড়িয়ে আমাকে বললো যে দেখি আয়, লাস্ট দুটো লাইন বাবা মিলিয়ে দিল। তো ওই যে একটা গাড়ি মতো ওইটা গড়াতে তখন শুরু করলো। তো তারপর থেকে একদম রোজ কবিতা লিখছি, সারাদিন লিখছি, লিখতে 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 লিখতে। এবার যেটা হয়, একসঙ্গে দীর্ঘদিন ধরে তুমি যদি একটাই কাজ করে থাকো, তাহলে যেটা একটা পলিশড হয়, একটা মানে কি বলবো, কিছু একটা দাঁড়ায়। তো সেটাই হয়েছে। একদম ছোট বয়স থেকে, ক্লাস 5 থেকে লিখছি আমি। এই লেখালেখির শুরু এত কম বয়সে, তাহলে তারপর হঠাৎ পেশা হিসেবে ডাক্তারিকে বেছে নেওয়া? না মানে লেখালেখির শুরু তো তখন তো একটাই কথা বলা হতো যে তুমি যা পারো করে নাও, আগে পড়াশোনাটা শেষ করো, তারপর তো পড়াশোনা না করলে কিছু হবে না, এবং এটা না করলে ওটা হবে না, ওটা না করলে এটা হবে না। যে কারণেই এরকম একটা বলতে বলতে মানে কি বলবো, এটাও ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল না একেবারে বলবো না। তো এই হেলথ কেয়ার প্রফেশনটা আমার বরাবরই প্রচণ্ড রকমের ভালো লাগতো। তা আমি পরবর্তীকালে যখন আয়ুষের সঙ্গে যুক্ত হই, এবং এটাও একটা আলাদা চ্যালেঞ্জ। এবং আমি সবসময় চেষ্টা করে এসেছি যে আমার এই প্রফেশন এবং প্যাশন এই দুটোকে সম্পূর্ণভাবে আলাদা রাখতে। আমাকে এই প্রফেশনের আধারে খুব কম লোকজন চেনে যারা আমার প্যাশন সম্পর্কে জানে। আবার একই রকমভাবে আমার প্যাশন সম্পর্কে যারা জানে, তারা যখন আমায় জিজ্ঞেস করে কি করেন, আমি বলি এই যা করি, তো লেখালেখি করি, এইগুলোই করি। এটা কি সাফিসিয়েন্ট নয়? তো এই আর কি, এছাড়া কিছু নয়। তো দুটোই চলতে থাকে। আচ্ছা, দুটোকে ব্যালেন্স কিভাবে করেন? দেখো, ব্যালেন্স তো সেই ছোটবেলায় শিখেছিলাম কেমিস্ট্রিতে, এত ছোটবেলায় শিখেছিলাম। আর তারপর ধরো সাইকেল চালাতে পারি, বাইক চালাতে পারি, তো ব্যালেন্স হয়ে যায়। তুমিও যদি চাও, মানে তুমিও যে ডেফিনেটলি এতদিন ধরে এত কিছু করছো, তোমার সেই কোথায় বাড়ি, তুমি কলকাতায় বসে কাজ করছো, ব্যালেন্স তো সবাইকেই পারতে হয়। ব্যালেন্স যে কেউ পারে, এটা কোনো বড় ব্যাপার না। আর আমরা বরাবরই মাল্টিটাস্কিং একটা ওয়ার্ল্ডে বাস করি। আমাদের সবাই মাল্টিটাস্কিং। আমাদের বাবা মায়েরা ওরকম ব্যালেন্স করে এই গাধার মতো আমাদেরকে যে ছোটবেলা থেকে আমাদের সঙ্গে এবং নিজেদের সংসার জীবন পুরো জিনিসটাই তো তারা ব্যালেন্স করেছে, ব্যালেন্স হয়ে যায়। এবার হয় কি, আমি চেষ্টা করি অন্তত পক্ষে দুটো লাইন নিজের জন্য লিখে তারপর ঘুমানোর। তো তারপর যদি কোনো কাজ থাকে বা লেখালেখি সংক্রান্ত যদি কোনো কাজ থাকে, তখন হয়তো তার পেছনে আরেকটু দৌড়ে গেলাম। ভাল লাগে দিনের শেষে একটা লেখার পরে যদি ঘুমোতে পারি, এটা একটু আরাম লাগে, এই আর কি। না, মেডিকেলের একটা বিশাল পড়াশোনা, তারপরে প্র্যাকটিস, তারপরে সময়টা কিভাবে বার করতেন? ও তো হয়ে যায়। কবিতা লেখা আমি বহুবার ছাড়তে চেয়েছি, এটা একটা খুব মজার জিনিস। হ্যাঁ, আমি যেটা বুঝেছি যে লেখা একটা এমন অদ্ভুত জিনিস, যদি তুমি শুরু করো তুমি ছাড়তে পারবে না। আমি বহুবার আমার মনে হয়েছে, আমি স্কুল লাইফ থেকে, যে আমি লেখাটা লিখবো না এই লেখা নিয়ে। কারণ ছেলেপুলে প্যাঁক দিচ্ছে, এ বলছে রবীন্দ্রনাথ, ও বলছে নজরুল। ছোটবেলা থেকে তো প্রচুর প্যাঁক ট্যাক খেতাম আর কবিতা লিখতাম বলে। ইভেন একজনকে আমার বলেছেন, জানিস আমার কবিতা কোথায় ছাপা হয়? সে আমাকে বলে, হ্যাঁ জানি জানি, তোর ফান্ডা 19-20 অব্দি। তো মানে খুব, মানে আমি যে রেলায় বলতে গিয়েছিলাম বিষয়টা, তো সেটা সেরকম হয়নি। এবার কি হয়, আমি বহুবার ছাড়তে চেয়েছি যে আমি আর লিখবো না, একদম সম্পূর্ণ লিখবো না। কিন্তু তারপর দেখেছি অটোমেটিক হয়তো বসে আছি, কোনো কাজ নেই, ফাঁকা, বা খাতার পিছনের পাতায়, বা আমার কোনো খাতার পিছনের পাতা বা কোনো কিছুর, সেটা না মানে হয় ছবি আঁকা, না হলে দুটো লাইন লেখা, ওগুলো অটোমেটিক হয়ে গেছে।
এবার এটা আলাদা করে পেতে হয়েছে বিষয়টা না। আমি এটা অনেককে বলি যে আমি যে সময় থেকে লিখতে শুরু করেছি তখন আমি অনুপ্রেরণা বানান কোনখানে দন্তন্য কোনখানে মূর্ধন্য জানতাম না, আর ইন্সপিরেশন তো আমি লিখতেই পারতাম না। এবার ঝামেলা হয়েছে এত ছোটবেলা থেকে আমি ওটা শুরু করেছি, তো এটা কখন কিভাবে হয়েছে বা কিভাবে হয় এটা না আমি মানে আমার পক্ষে বোঝানো সম্ভব না, হয়ে গেছে, হয়ে যায়। কখনো কোনো রোল মডেল ছিলেন যাকে কিসের? অনুপ্রেরণা হিসেবে ভেবেছেন এইভাবে লেখালেখির ক্ষেত্রে? প্রচুর রোল মডেল। আমার রোল মডেলের মানে ধরে নিলে আর বেরোনো যাবে না, এত রোল মডেল। আমাদের ছোটবেলাটা তো রোল মডেলেই ভর্তি। আমাদের ছোটবেলায় একদিকে তখন কবি সুমন চট্টোপাধ্যায় গান গাইছেন, একদিকে নচিকেতা, একদিকে অঞ্জন দত্ত, এবং অঞ্জন দত্তর গান, নচিকেতার গান বা কবি সুমনের গান, এদের গানের একটা বড় জায়গায় ছিল একটা গল্প। প্রত্যেকের গানে আছে। তুমি সেই সময় যে কোনো একটা পেটকাঠি জাদিয়াল দড়ি ধরো, দেখবে একটা বাচ্চা ছেলে রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে, একজন বসে আছে, তার একটা গল্প। তুমি নচিকেতার যে কোনো একটা গান তুলে নাও, তুমি দেখবে সেখানেও তার একটা গল্প রয়েছে। তুমি অঞ্জন দত্তের একটা গান তোলো, একটু ভালো করে বাঁচবে বলে আর একটু বেশি রোজগার, এটাও একটা গল্প। আমার কবিতাতে অনেক ক্ষেত্রে এই গল্পর একটা জায়গা আছে। এটা আমাকে অনেকে বলেন যে আমি কবিতাতে হয়তো একটু গল্প লিখবার চেষ্টা করে থাকি, এগুলো তো ইনফ্লুয়েন্স। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে এই বাকি ব্যক্তিত্বদের এত আমি সামনে থেকে দেখেছি কিনা, ছোটবেলায় ফোন করেছি কিনা, সেই সুযোগ আমি পাইনি। নচিদা আমার সঙ্গে আমার কথা সুরে গান গেয়েছেন, নচিদার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, বাকিদের সঙ্গে সেটুকুও হয়নি। কিন্তু প্রচুর রোল মডেল, মানে মডেলের অভাব নেই। দূর থেকে দেখলে তুমি যাকে দেখবে, যদি কারোর মতো হতে চাও তো চাইলেই পাওয়া যায়। আপনার প্রথম একক বই বোধহয় অন্ধকারের রাজা। না, আমার প্রথম বইটাই একক। আচ্ছা। আমার প্রথম বই হচ্ছে সপ্তর্ষি থেকে বেরিয়েছিল, বইটার নাম ছিল রাজকন্যা সিরিজ। আচ্ছা। দ্বিতীয় বই কি নাম ছিল, অগৌরবে চলিতেছে। তৃতীয় বইটার নাম ছিল হাফসতিন। আমার ফোর্থ বই হচ্ছে অন্ধকারের রাজা, আচ্ছা। যেটা ভাষা সাহিত্য থেকে আমার বেরোনো প্রথম বই। হ্যাঁ, মানে অন্ধকারের রাজা থেকে মোটামুটি আপনার পরপর সিরিজ হিসেবে আমরা বেশি চিনেছি, মানুষজন তো চিনেছে। হ্যাঁ, তো এইরকম কোনো মাইলস্টোন আছে জীবনে যেটা লেখালেখির ক্ষেত্রে একটু মোড় ঘুরিয়ে দিল? হ্যাঁ, এইটা একটা খুব ভালো বক্তব্য। ছোট থেকে লিখছি লিখছি লিখছি, তখন একটু হালকা, একটু আমাদের ছোটবেলায় যেরকম একটু প্রেম টেম হতো, তো একজন আমাকে বললো তুই আমাকে নিয়ে লিখতে পারিস না কিছু। আমি প্রচুর চেষ্টা চরিত্র করলাম, কিছুতেই একটা হাফ লাইনও বেরোচ্ছে না। কিন্তু ততদিনে আমি বন্ধুদের হয়ে প্রেমপত্র লিখছি, নিজেরও লিখছি। সেই প্রেমপত্র এমন সুন্দর, লোকে দেখলে ভাবতো রচনা লিখছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। ইভেন মা একদিন আমাকে লেখা দেখে বললো যে আচ্ছা এই যে লেখাগুলো, তুই তো বড় হচ্ছিস, একটু বড়দের মতো কিছু লিখতে পারিস না? হচ্ছে আর না। এই করতে করতে কোনো একটা পয়লা বৈশাখ আমি একটা লেখা লিখেছিলাম, এবং ওই লেখাটার নাম নেশা। ওই লেখাটা গড় গড় করে আমি আজও বলতে পারি। ওই লেখাটা লিখবার পরে আমি মানে মনে আছে, জাস্ট আমি শুতে যাচ্ছিলাম, হঠাৎ করে মাথায় এসছে, হু করে লিখেছিলাম। ওইটার পরে আমি রিয়েলাইজ করি যে ওর পরের দিন থেকে, মানে ওই লেখাটার পর থেকে আমার লেখাটা চেঞ্জ হয়ে যায়। এটা আমি নিজে নিজে আমার মানে ওটা আমার খুব মানে অন্যতম একটা মোড় ঘোরানোর লেখা। তাছাড়া পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনাক্রম তো আছেই, যত দিন যাবে তত চেঞ্জ হবে, এটা তো স্বাভাবিক। প্রথম ছাপার অক্ষরে নিজের লেখা দেখার গল্পটা যদি একটু শুনি। ও, এইটা একটা আরো মজার গল্প। সেটা হচ্ছে যে ক্লাস 5-এ তো আমি লিখতে শুরু করলাম। আমাদের ছোটবেলায় দেওয়াল পত্রিকা লেখা মানে করা হতো স্কুলেও, তো দেওয়াল পত্রিকাতে লেখা টেখা জমা নেওয়া হচ্ছে। আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল যারা ওই কিশলয় বইয়ের পিছন দিকে একটা মডেল দেওয়াল পত্রিকা থাকতো, তো সেখানে ছোট ছোট করে চলো যাই চুপি চুপি বলে কারোর একটা লেখা ছিল, তো সেটা আতস কাঁচ দিয়ে আমারই এক বন্ধু টুকছে ওই লেখাটা দেবে। ততদিনে তো আমি বেশ বিরাট বড় কবি, আমি বললাম আমি লিখে দিচ্ছি, তুই কেন দিবি? আমি ওর হয়ে একটা কবিতা লিখে দিলাম। এবার মজার বিষয় হচ্ছে ওরটাও জমা হলো, আমারটাও জমা হলো। ওরটা আমার নামে, মানে ওরটা ওর নামে, আমারটাও আর একটা ওর নামে, আর আমার নিজেরটা নিজের। এবার ঝামেলাটা হলো যেখানে, সেটা হচ্ছে ওই কবিতাটা সিলেক্ট হলো, আমি যেটা লিখেছিলাম আমারটা সিলেক্ট হলো না। এবার ততদিনে তো ওই ভেতরের বিপ্লবী ভাবটা বেরিয়ে গেছে। তো আমি ওকে নিয়ে দুজন মিলে আমরা গেলাম স্যারের কাছে যে স্যার এটা তো আমার লেখা। ও বললো হ্যাঁ স্যার ওই লিখে দিয়েছে। তো স্যার বললো যেরকম এরকম দাতা কর্ণ হয়েছে, এটা দেখ নিজের চোখের সামনে যে অন্য লোকের নামে লিখলে কেমন লাগে। দেওয়াল পত্রিকাটা টাঙানো থাকতো, রোজ আমি ওটা গিয়ে দেখতাম, আর বন্ধুদের নিয়ে গিয়ে বলতাম এই দেখ এই লেখাটা আমার, হ্যাঁ নামটা ওর গেছে কিন্তু এটা আমার। তো
এই করতে করতে 7 বা 8 আমাদের স্কুলের, আমি কেদারনাথ বলে একটা স্কুলে পড়তাম হাওড়ার, তো আমাদের স্কুলের একটা ম্যাগাজিন ছিল পূজার ফুল। পূজার ফুলে আমার লেখা প্রথম বেরোলো যখন, ইতিহাসের গোপন তথ্য এরকম একটা কিছু নাম ছিল, তখন আমি এই সমস্ত লিখতাম আর কি। ওই সেন বংশের রাজা বল্লাল সেন দিনরাত ঘরে বসে তবলা পেটেন, এইসব লিখতাম। তো ওই লেখা একটা ছাপা হলে, এবং সবচেয়ে মজার বিষয় পূজার ফুলের যেখান থেকে লেখা কবিতা সেই পাতাতেই ছাপা হলো, প্রথম পাতার নিচের দিকে। এবং ওটা একটা যথেষ্ট রেলায়, আমাদের ওই সময় প্রচুর লোক বাংলা মিডিয়ামে পড়তো, অনেক স্টুডেন্ট, সবাই লেখা জমা দিত। সেখান থেকে অত লোককে ডিঙিয়ে যখন ওটা বেরোলো আর কি প্রথমবার, তো সেটা একটা বিরাট মজার ঘটনা, বিরাট প্রাপ্তির ঘটনা। আর তার পরবর্তীতে যদি তুমি বলো যে একটা বড় ম্যাগাজিন বা যেখানে কেউ চেনে না এরকম কোনো জায়গায়, সেটা ক্লাস 11 কাগজের স্টল থেকে। তখন ওই উল্টে উল্টে দেখতাম যে যদি ছাপে তাহলে ওটা নেব। তো আমি সাইকেল নিয়ে বেরোচ্ছি, তো কাগজের স্টলে ওরকম রাখা বই, আমি বইপত্র উল্টে দেখলাম যে আমার লেখাটা রয়েছে। মনে আছে আমি বইপত্র নিয়েই লাফিয়ে উঠেছিলাম, বিভৎস লাভ। তো সেই সময় ভদ্রলোকও খুব খুশি, সাইকেল টাইকেল রেখে দৌড়ে ছুটে চলে এলাম ঘরের মধ্যে, বাড়িতে সবাইকে দেখালাম যে আমার লেখা বেরিয়েছে, বিরাট ব্যাপার হয়ে গেল, একটা মজা। আচ্ছা, ছাপার এই কবিতার বাইরেও আপনার সম্প্রতি যে কাজগুলো আমরা দেখছি অসাধারণ কিছু কাজ, সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার হিসেবে এবং লিরিসিস্ট হিসেবে। তো এইটার শুরুটা কিরম করে হলো? লিরিসিস্ট তারাই, এটা একটা মজার গল্প। তুমি যে কোনো লিরিসিস্টকে, মানে আমার মনে হয় যে কোনো লিরিসিস্টকে যদি তুমি জিজ্ঞেস করো যে সে লিরিসিস্ট কী করে হয়েছে, তার দেখবে একটা প্যারোডির গল্প থাকে। লিরিসিস্ট হতে গেলে আমার মনে হয় অন্য লোকের সুরে তোমায় কথা বসাতে হবে। কেমন? আমি কবিতা লিখতে শুরু করেছিলাম যেরকম ক্লাস 5-এ, গান লিখতে শুরু করেছিলাম ক্লাস 9-এ। সেগুলো অখাদ্য, কিন্তু ব্যাপার হচ্ছে আমি শুরু করেছিলাম 9-এ। ক্লাস 11-এ আমাদের একটা ব্যান্ড ছিল, তখন আমি পূর্ণাঙ্গ কিছু গান লিখি, সেগুলো মোটেও পাতে দেওয়ার মতো নয়। কিন্তু ওই আর কি, বরাবর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমাদের ওই একদম ছোটবেলায় কুয়াশা যখন বলে একটা সিরিয়াল হতো, ক্লাস 7-এ পড়ি তখন। কুয়াশা যখন সিরিয়ালে নচিকেতা অভিনয় করেছিলেন, নচিদার টাইটেল ট্র্যাক ছিল। এবার আমাদের ওই সময় তখন ওই ভারতচন্দ্র রায়ের একটা ইয়ে ছিল আর কি, ওই পয়ারের লেখার মতো। তো ওটা তো ভুলে যেতাম। ভবানীর কটু ভাষে লজ্জা হইলে কৃত্তিবাসে, ক্ষুধা নলে কলেবর দহে, বেলা হইলে অতিরিক্ত পিত্তে হইল গলা তিক্ত, বৃদ্ধ লোকে ক্ষুধা নাই সয়, এইরকম ইয়ে ছিল। তো সেটা মনে রাখবার জন্যে ওই গানটার ওপর এই লিরিক্সটাকে আমি ফেলে দিয়েছিলাম। এটা আমার প্রথম কাজ। এবং এইটা যখন হয়ে গেল, তখন স্টেপ বাই স্টেপ প্রচুর এই জিনিসপত্রগুলো হতে শুরু হলো, যে নতুন কোনো গান আসছে, তার একটা খোল নলছে, চেঞ্জ করে অন্য কিছু হয়ে যাচ্ছে। এই করতে 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 এই জিনিসটা এরকম একটা শুরু হলো। তার পরবর্তীতে আমি যখন মোটামুটি মানে পূর্ণাঙ্গ একটা মোটামুটি ঠিক গান যদি বলতে পারো, সেটা কিন্তু আমি লিখেছি অনেক পরে, মানে মধ্যিখানে ডেফিনেটলি লিখেছি, কিন্তু ওই রকমভাবে না। ততদিনে আমার বইপত্র, না বই বেরোয়নি হয়তো 2010, 11, 12, এই সময় আমি মোটামুটি হালকা পাতলা গিটার বাজাতে পারি। সেই সময় থেকে যেহেতু একটা বাজানোটা শুরু হলো, সেই সময় আমার নিজের কিছু গান তৈরি, মানে যে গানগুলোকে অন্ততপক্ষে এখনো অবধি মনে হয় যে ঠিক আছে তবু লেখা যায়, সেগুলো ওই সময় তৈরি। তারপর থেকে চলছে। আর স্ক্রিপ্টের ব্যাপারটাও খুব অদ্ভুত। অর্ণব ভৌমিক স্ক্রিপ্ট রাইটার হিসেবে সবাই চেনে ওকে। তো অর্ণব আমাকে নিজেই বলেছিল যে তুমি শুধু লিখবে, কবিতা লিখবে, স্ক্রিপ্ট লিখবে না? বলে ওই আমাকে কতগুলো স্ক্রিপ্টের প্রথমে এঙ্গেজ করে, এবং পরবর্তীকালে সেখান থেকেও শুরু হয় এই আর। যে বর্তমানে লেখালেখি করে, সেটা কবিতা লেখা হোক বা লিরিসিস্ট হিসেবে জায়গা পাওয়ার জন্য যে এক্সপোজার পাওয়ার যে জায়গাটা, সেটা এই মুহূর্তে কতটা টাফ, আর সোশ্যাল মিডিয়ার সেটাতে ইম্প্যাক্টটা কতটা? দেখো, যে কোনো কিছুতে জায়গা পাওয়াটাই টাফ। এই যে তুমি এখানে বসে আমাকে ডেকেছো, তুমি জানো খুব ভালো করে যে এই পর্যন্ত আসতে তোমার কতটা লেগেছে, এবং এখানে যারা আছেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস টাফ। এবং আরও যেটা একটা সুবিধাজনক, যে ধরো তোমার বাড়ির কেউ বা আমার বাড়ির কেউ তো কখনো অন্ততপক্ষে লাইমলাইটে ছিলেন না। লাইমলাইট কেমন দেখতে হয়, কিভাবে ফেস করতে হয়, এটাই প্রচণ্ড একটা ঝামেলার। কিন্তু আবারও এক কথা, যে থাকলেই যে বিরাট কিছু হয় সে ব্যাপারটা ওরকমও নয়। কিন্তু তবু একটা একদম আউটসাইডার হয়ে একটা জায়গায় অন্ততপক্ষে একটুখানি হলেও এগিয়ে আসাটা অনেকটা টাফ।
সোশ্যাল মিডিয়া না 2-3 রকমের জিনিস হয়। সোশ্যাল মিডিয়া খুব ভালো জিনিস, অন্তত আমি অনেক ভালো জিনিস দেখেছি সোশ্যাল মিডিয়ায়। আমার প্রচুর মানুষজন আমাকে ভালোবেসেছেন, আমার নতুন গান অ্যাকসেপ্ট করেছেন, আমার লেখালেখি অ্যাকসেপ্ট করেছেন। এটা যেমন একটা দিক। যবে থেকে সোশ্যাল মিডিয়াতেই টাকা পয়সা পাওয়ার একটা জায়গা শুরু হলো, তবে থেকে আমরা, তুমি দেখো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে খুব লাফালাফি হচ্ছে, সেগুলোতে আগেও মানে 2018-17 এই সময়টা সোশ্যাল মিডিয়ার অন্ততপক্ষে লেখালেখি গান বাজনায় যে ইম্প্যাক্টটা ছিল, আজকে 2025 দাঁড়িয়ে কিন্তু সেই জিনিসটা নেই। এখন পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কন্টেন্ট বলতে আমরা অন্য জিনিস বুঝি। এখন সেইভাবে আমরা নতুন কোনো গান বা নতুন সোশ্যাল মিডিয়ায় খুব ভালো গান গেয়ে কেউ উঠছে বা খুব ভালো লেখালেখি পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে না। লিখছে ডেফিনেটলি কেউ, কিন্তু সেগুলো সামনে আসছে না। এটা তো অদ্ভুত অ্যালগরিদম, তোমাকে একটা সবসময় রিল বানাতে হবে। এবার একটা লোক যে লিখছে, সে নিজের লেখাটাকে কি রিল বানাবে? সে মুখে বসে বলতে পারে। এবার বলতে গেলে তাকে ভাবতে হবে পেছনে মিউজিক। এবার যদি মিউজিকটা অন্য কারুর হয়, তখন আবার ওটাতে কপিরাইট। ইভেন আমার এই এসবিএফের একটা কাজ, ছোট্ট একটা ক্লিপ আমার নিজের তৈরি, মানে আমারই লেখা, আমার শুরু করা, সেইটা আমি আমার ওই ইয়েতে দিয়েছিলাম, একটা স্টোরিতে লাগিয়েছিলাম, একটা ক্লিপ ছিল। তো আমাকেই সেটাতে কপিরাইট দেওয়া হলো যে ভাই তুমি এটাতে কপিরাইট পেয়েছো। তো এবার এগুলো তো সম্ভব নয় সব কিছু। সোশ্যাল মিডিয়া বলে নয়, যে কোনো কিছুই ভালো ইম্প্যাক্ট আছে, কিন্তু অনেক দিন ধরে একটা জিনিস চললে কি হয়, সেই ক্রেজটা থাকে না। আমরা ছোটবেলায় যখন ছিলাম, ক্রিকেটের যা ক্রেজ ছিল, আজকে তুমি আমি এখন যখন কথা বলছি, আজকেও ক্রিকেট খেলা হচ্ছে, সেই ক্রেজটা নেই। রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। আরও ছোটবেলায় আমরা মহাভারত দেখেছি, রোববার কেউ থাকতো না রাস্তায়। এখন মহাভারত হলে লোকে ওই যখন ইচ্ছে দেখবে। সুতরাং এই জিনিসগুলো চলতে থাকবে। তার ভেতরেও তোমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি লিখতে চাও, গান লিখতে চাও, সুর করতে চাও? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে তুমি করবে। আর তোমার যদি খাবার জন্য অন্য কিছু করবার দরকার হয়, তো সেটাই করা যাবে। আর কি করা যাবে, মানে কিছু তো করার নেই এক্ষেত্রে। আলোচনা তো বেশ অনেকক্ষণ হলো এবং আলোচনা চলতে থাকলে শেষও হবে না। তবে অনুষ্ঠানের আমরা কিন্তু শেষ পর্বে পৌঁছে গেছি। তাই এই শেষ পর্বে এসে আমার অনুরোধ থাকলো একটা গান গেয়ে শোনানোর জন্য আমাদের। নিরাপত্তার আয়োজন নেই, বুঝি তোলপাড় তাই মন। আমি জানি না কেন মনে হয় শুধু তোমাকেই প্রয়োজন। রাত্রির নেমে এলে বক্ষে আহা ভ্রুক্ষেপ করে চোখ, দ্বিধাদ্বন্দ্বের নিচে স্পন্দন পেল দংশন। কিছু নখ 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 নক্ষত্র এঁকেছ কপালে, তারি আলো নয় জ্বালালে আমি রাখালের থেকে কেড়ে নেব বাঁশি, কেবল বাজাবো না। আমি তোমায় হাতড়ে আধার পেরোবো, প্রদীপ জ্বালাবো না। আমি তোমায় হাতড়ে আধার পেরোবো, প্রদীপ জ্বালাবো না। থ্যাংক ইউ। অসাধারণ, অনেক ধন্যবাদ। আজকে আমাদের এক পেশা ভিন্ন নেশা এপিসোড এই পর্যন্তই। আজকে আমরা এমন একজনকে পেলাম যিনি পেশা আর নেশা দুটোকেই কিন্তু ব্যালেন্স করে এমনভাবে রেখেছেন, আজ মানুষ তাকে তার নেশার জন্যই চেনে। তার নামের আগে ডাক্তারটা বসে, এটা সবাই না জানলেও নামের আগে কবিটা কিন্তু সবাই বসিয়ে রাখেন। আজকের মতো এপিসোড এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।